নমস্কার, সাহিত্য চিরন্তন বাংলা অডিও স্টোরি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। সাহিত্য চিরন্তনের আজকের নিবেদন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা নব বৃন্দাবন। কর্ণপুর সংসার ছেড়ে বৃন্দাবন যাচ্ছিলেন। সংসারে তার কেউই ছিল না। স্ত্রী ৫-৬ বছর মারা গিয়েছে। একটি ১০ বছরের পুত্র ছিল, সেও গত শরৎকালে শারদীয়া পূজার অষ্টমীর দিনে হঠাৎ বিসূচিকা রোগে দেহত্যাগ করেছে। সংসারে অন্য বন্ধন কিছুই নেই। বিষয় সম্পত্তি যা ছিল সেগুলি সব জ্ঞাতি ভ্রাতাদের দিয়ে অত্যন্ত পুরনো তালপত্রে কয়েকখানি ভক্তি গ্রন্থ জীর্ণ তসরের পুঁটুলিতে বেঁধে নিয়ে কর্ণপুর পদব্রজে বৃন্দাবন যাবার জন্য প্রস্তুত হলেন। কর্ণপুরের জন্মপল্লী অজয় নদের ধারে। তিনি পরম বৈষ্ণবের সন্তান। অজয়ের জলের গৈরিক দুই তীরের বন তুলসী মঞ্জরীর ঘ্রাণে কোন শৈশবেই তার বৈষ্ণব ধর্মে মানসিক দীক্ষা হয়। তিনি গ্রামের টোলে উত্তমরূপে সংস্কৃত অধ্যয়ন করেন। দু একটি ছাত্রকে কিছুকাল স্মৃতি ও বৈদ্যক শাস্ত্রও পড়িয়েছিলেন। ছাত্রেরা দেখত তাদের অধ্যাপক মাঝে মাঝে ঘরে দুয়ার বন্ধ করে সমস্ত দিন কাঁদেন। পাগল বলে অখ্যাতি রটতে ছাত্রেরা ছেড়ে গেল। প্রতিবেশীরা তাচ্ছিল্য করতে শুরু করল। তার ওপর প্রথমে স্ত্রী, তারপরে পুত্রের মৃত্যু। সংসারের উপর কর্ণপুর নিতান্তই বিরক্ত হয়ে উঠলেন। যাবার সময় জ্ঞাতিভ্রাতা রসরাজ এসে মায়াকান্না কাঁদল। গ্রামের এক ব্রাহ্মণ বহুদিন ধরে কর্ণপুরের কাছে ঋণ গ্রহণ করেছিল এবং তারপর থেকেই সে তাকে বাজিজ্ঞানে শতহস্ত দূরে রেখে চলে আসছিল। আজ যখন সে দেখল কর্ণপুর সত্য সত্যই বেরিয়ে যাচ্ছেন, ফেরবার কোনো আশঙ্কাই নেই, তখন সে এসে মহা পীড়াপিড়ি শুরু করল। আর কয়েকটা মাস থাকুন, যে করে পারি ঋণটা শোধ করে ফেলি, কারণ ঋণ পাপ ইত্যাদি। উদারচিত কর্ণপুর এসব কপট প্রবন্ধ বুঝলেন না। তিনি রসরাজকে তাঁর প্রার্থনা মতো তালদিঘির পাড়ের আশুধান্যের এক টুকরো উৎকৃষ্ট ভূমি দানপত্র করে দিলেন। ব্রাহ্মণ অধমর্ণকে বললেন, এক কড়া কড়ি আনো ভায়া, গ্রহণ করে তোমায় ঋণ মুক্ত করি। আপনার বলতে কেউ না থাকায় গ্রাম ছেড়ে যাবার সময় তার জন্য সত্যকার ভাবনা কেউই ভাবল না। শৈশব স্মৃতির প্রথম দিনটি থেকে পরিচিত মাটির চণ্ডীমণ্ডপ, সহস্ররোপিত কত ফল ফুলের গাছ, কত খেলাধুলার জন্মভিটার আঙিনা পেছনে ফেলে চললেন। ফিরেও চাইলেন না। শুধু গ্রামসীমার অজয়ের ধারে গিয়ে কর্ণপুর একটুখানি দাঁড়ালেন। অজয়ের ধারে প্রাচীন শিরীষ গাছের তলে গ্রামের শ্মশান। কয়েক মাস পূর্বে তিনি মাতৃহীন বালক পুত্রটিকে এইখানে দাহ করে গেছেন। অজয় আর বাড়েনি, সুতরাং সে চিতার চিহ্ন এখনো একেবারে বিলীন হয়নি। তার কচি মুখের অবোধ হাসিটুকু মনে পড়ে গেল। মৃত্যুর পূর্বে শ্বাসকষ্টে বড় যন্ত্রণা পেয়েছিল। সে সময়কার তার আতঙ্কে আকুল অসহায় দৃষ্টি মনে পড়ল। কর্ণপুর অবাক হয়ে অজয়ের ওপারে দৃষ্টি নিবদ্ধ করে অনেকক্ষণ দাঁড়িয়ে রইলেন। ধু ধু গৈরিক বালুরাশির শয্যায় জীর্ণ শীর্ণ নদ অবসন্ন দেহ প্রসারিত করে দিয়েছে। ওপরে এখানে ওখানে একাধটা দ্বিখারা মেঘ শিশু আকাশের কোন কোণ থেকে বের হয়ে তখনই আবার সুদূর অনন্তের পথে কোথায় মিলিয়ে যাচ্ছে, কোথাও কোনো চিহ্ন রেখে যাচ্ছে না। খানিকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে পুনরায় চলতে আরম্ভ করলেন। পিঠে পুঁটলিতে কয়েকখানি বস্ত্র, সামান্য কিছু তণ্ডুল ও অন্যান্য নিতান্ত প্রয়োজনীয় দ্রব্যাদি। ডান হাতে মাধবীলতার আঁকাবাঁকা একগাছি দৃঢ় যষ্ঠী, বাম হাতে একটি পিতলের ঘটি মাত্র নিয়ে অজয় পার হয়ে কর্ণপুর পশ্চিম মুখে যাত্রা করলেন। জীবনে যা কিছু প্রিয়, যা কিছু পরিচিত ছিল, সবই এপারে রয়ে গেল।
দিনের পর দিন তিনি অবিশ্রান্ত পথ চলতে লাগলেন। একদিন সন্ধ্যার সময় কোনো গ্রামের চটিতে নয়তো কোনো গৃহস্থের চণ্ডীমণ্ডপে আশ্রয় নিতেন। গ্রামপথে চলবার সময় লোকে আদর করে গৃহত্যাগী সৌম্যদর্শন ব্রাহ্মণের পুঁটুলি ভরে খাদ্যদ্রব্য দিত। পেতলের ঘটিটা পূর্ণ করে নির্জলা খাঁটি দুধ দিত। তিনি কোনোদিন তার সামান্য অংশ খেতেন, কোনোদিন কোনো দরিদ্র পথযাত্রী, ভিক্ষুক বা কোনো বুভুক্ষু কুকুরকে খাওয়াতেন। কত গ্রাম, হাট, মাঠ, কত সমৃদ্ধশালী বাণিজ্যের গঞ্জ, কত নদী উত্তীর্ণ হয়ে যেতে যেতে অবশেষে তিনি বসতি বিরল খুব বড় বড় নির্জন মাঠ ও বনজঙ্গলের পথে এসে পড়লেন। চিরকাল নিতান্ত ঘরোয়া ধরনের গৃহস্থ, বিদেশে কখনোই বের হননি। সূর্য ডুবে যাওয়ার পরেই দিগন্ত বিস্তৃত জনহীন প্রান্তরে অন্ধকার ঘনিয়ে আসত। কর্ণপুর এক স্থানে দাঁড়িয়ে চারিদিকে লোকালয়ের অন্বেষণে দৃষ্টি নিক্ষেপ করতেন। লোকালয় মিলত না। তার মনে অত্যন্ত ভয় হতো, যদি কোনো বন্য জন্তু বা কোনো দস্যু এসে আক্রমণ করে। পরক্ষণে ভাবতেন, আমি তো সন্ন্যাসী মানুষ, দস্যুতে আমার কি কেড়ে নেবে। অজয়ের ধারের বৃদ্ধ শিরীষ বৃক্ষতলে এক ধূসর হেমন্ত সন্ধ্যার কথা মনে পড়লেই অমনি কর্ণপুরের মন হতে বন্যজন্তুর ভয় দূর হতো। বনের পথে চলতে চলতে অন্য খাদ্য মিলত না। কোনোদিন বুনো কুল, মহুয়া ফুল, কোনোদিন বা ছোট তালচারার নবদ্গত পত্র কোরক খেয়ে ক্ষুধা নিবৃত্তি করতেন। অঞ্জলিপুরে পার্বত্য নদীর জলধারা পান করতেন। মাঝে মাঝে আবার গ্রামও পেতেন। সন্ধ্যার সময় সেদিন তিনি একটি তালবনে আশ্রয় নিলেন। নিকটে লোকালয় নেই, পাথুরে মাটিতে অভ্রকণিকা চিকচিক করছে। একটু পরে তালবনের পেছনে সূর্য ডুবে গেল। সন্ধ্যার আকাশে পঞ্চমীর এক ফালি চাঁদ। সেদিন পথে এক ভিক্ষুকের সঙ্গে তাঁর আলাপ হয়েছিল। 3-4 মাস পূর্বে জীবিকার চেষ্টায় বাড়ি থেকে বের হয়ে কিছু উপার্জন করে সেদিন সে বাড়ি ফিরছে। বাড়িতে তার ছোট ছোট 2টি মেয়ে ও একটি ছেলে আছে। তাদের মুখের দিকে চেয়ে সে প্রবাসের কোনো কষ্টকেই কষ্ট বলে মনে করেনি। ছেঁড়া কাপড়ের পুঁটুলির মধ্যে রাঙা রাঙা পাথরের নুড়ি, নতুন ধরনের পাখির রঙিন পালক, নানা তুচ্ছ জিনিস সযত্নে বেঁধে নিয়ে চলেছে বাড়িতে ছেলেমেয়ের খেলনা করতে। কর্ণপুরের মনে হয়েছিল সেদিন, দূর মূর্খ সংসারাসক্ত জীব। আজ কিন্তু নিজের অজ্ঞাতসারে তাঁর মনে জাগল ওই ভিক্ষুকটা তাঁর চেয়ে সুখী। সে তো তবুও কতদিন পরে গৃহে ফিরে চলেছে, কিন্তু তাঁর গৃহ কোথায়? পরক্ষণে দুর্বলতাটুকু বুঝে ফেলে অপ্রতিভ হয়ে ভাবলেন, ভগবান দয়া করেই সংসারের ভার তাঁর কাঁধ থেকে নামিয়ে দিয়েছেন। ভালোই তো, এতে মন খারাপ করবার কি আছে? তারপর বসে বসে তিনি তার প্রিয় একটি শ্লোক আবৃত্তি করতে লাগলেন। তালবনের মাথার পঞ্চমীর চাঁদের দিকে চেয়ে বারবার গাঢ় স্বরে শ্লোকটি আবৃত্তি করতে করতে তাঁর চোখ সজল হয়ে উঠছিল। রাত্রির পাতলা জ্যোৎস্নায়, মাঠের নির্জনতায় শ্লোকের পদলালিত্যে তাঁর মনে কি একটা অব্যক্ত ব্যথা যেন ক্রমেই মাথা ছাড়া দিয়ে উঠতে লাগল। সেটাকে চাপা দেবার জন্য তিনি বসে ইষ্টদেবতার চিন্তা করতে লাগলেন। ইষ্টদেবের মূর্তি কল্পনা করতে গিয়ে কর্ণপুরের মনে হল, ওই অনন্ত আকাশের মতো উদার প্রাণ, ওই জ্যোৎস্নার মতো অনাবিল, চারিধারের প্রান্তর বনের মতো শান্ত তাঁর শ্রীকৃষ্ণ। এই শ্লোকের ললিত শব্দের মতো তাঁর বাণী মধুর, শ্যামায়মান বনভূমির মতোই তাঁর স্নিগ্ধ কান্তি। কিন্তু তাঁর মুখটি কল্পনা করতে গিয়ে কেমন করে কর্ণপুর বারবার তাঁর মৃত পুত্রের মুখটি ভাবতে লাগলেন। তাকে দাহ করবার সময় থেকে কর্ণপুর সেই মুখটি কখনোই ভোলেননি, মনে কেমন এঁটেছিল। সেই মুখ ছাড়া অন্য কোনো মুখ তাঁর ভালো লাগে না। নিজের কাছে সম্পূর্ণভাবে স্বীকার না করতে চাইলেও কর্ণপুরের মনের গোপন কোণে একথা জাগছিল,
ইষ্টদেব যদি তার পুত্রের রূপ ধরে দেখা দেন তবে না সুখ, যদি কখনো দেখা পান তবে যেন পুত্রের সেই রূপেই পান। শেষ রাতের স্বপ্নে কর্ণপুর দেখলেন জ্যোৎস্না দিয়ে গড়া দেহ তাঁরই ছেলেটি এসে কাছে দাঁড়িয়েছে। তার মৃত পুত্রের মুখটি খুব সুশ্রী ছিল, তবুও তার মুখের যেখানে যা কিছু ছোটখাটো খুঁত ছিল, সেই সুন্দর অতি প্রিয় খুঁতগুলি ঠিক সেইভাবেই আছে। বাম ভুরুর ওপরে শান্তশিষ্টতার জয়তিলকটি এখনো তো বিলীন হয়নি। সেই রকম পাগলের হাসি। আস্তে আস্তে সে তার কানের কাছে মুখ নিয়ে গিয়ে চুপি চুপি ডাক দিল, বাবা। অনেকদিন হারা পুত্রকে ক্ষুধার্ত ব্যগ্র দুই হাতে জড়িয়ে ধরতে গিয়ে কর্ণপুরের ঘুম ভেঙে গেল। দেখলেন সকাল তো হয়েছেই, তালবনের মাথায় রৌদ্রও উঠে গেছে। সকালে উঠে তিনি পুনরায় পথ চলতে শুরু করলেন। পথে কয়েকখানা গ্রাম পেলেও তিনি কোথাও বিলম্ব করলেন না। সারা দিন পথ চলবার পরে সন্ধ্যার কিছু পূর্বে দূর থেকে একটি ছোটখাটো গ্রাম দেখা গেল। অত্যন্ত ক্লান্ত অবস্থায় সামনের লোকালয় দেখে কর্ণপুরের মনে বড় স্বস্তি বোধ হল। আশ্রয়স্থান সন্ধানে তিনি গ্রামের মধ্যে প্রবেশ করলেন। গ্রাম প্রান্তের প্রথম দু চারখানা বাড়ি ছাড়িয়ে গ্রামের ভেতর অল্প দূর অগ্রসর হতে হতেই গ্রামের দৃশ্য যেন কর্ণপুরের কাছে কেমন কেমন ঠেকল। কোনো গৃহস্থ বাড়িতেই কোনো সাড়া শব্দ নেই, কোনো বাড়ি থেকেই রন্ধনের ধোঁয়া উঠছে না, পথে পথিকের যাতায়াত নেই, জনপ্রাণী কোনো দিকে চোখে পড়ে না। অধিকাংশ গৃহস্থ বাড়ির বাইরের দরজা খোলা। খোলা দরজা দিয়ে চাইলে বাড়ির ভেতর একখানা কাপড় পর্যন্ত দেখা যায় না। কিন্তু আশ্চর্যবোধ হলেও সারাদিনের পথশ্রমে কর্ণপুর এত ক্লান্ত হয়েছিলেন যে অত শত ভাববার, বোঝবার বা ব্যাপার কি অনুসন্ধান করবার অবস্থা তাঁর ছিল না। তিনি সামনে এক গৃহস্থ বাড়ির বাইরের ঘরে গিয়ে উঠলেন ও মোট পুঁটুলি নামিয়ে বিশ্রামে প্রবৃত্ত হলেন। দণ্ড দুই কেটে গেল, অথচ বাড়ির ভেতর থেকে কোনো মনুষ্য কণ্ঠধ্বনি তাঁর কর্ণে এলো না। সম্মুখের পথ দিয়ে এই দুই দণ্ডের মধ্যে মানুষ তো দূরের কথা, একটি গৃহপালিত পশুকে পর্যন্ত যেতে দেখলেন না। ততক্ষণে তিনি অনেকটা সুস্থ হয়ে উঠেছেন। ভাবলেন এই বাড়িটার মধ্যেই ঢুকে দেখা যাক লোকজনেরা কি করছে। বাড়ির মধ্যে পায়ে পায়ে ঢুকে যা তাঁর চোখে পড়ল তাতে তিনি শিউরে উঠলেন। দেখলেন ঘরের মধ্যে তিনটি মৃতদেহ পাশাপাশি পড়ে আছে। মৃত্যু অনেকক্ষণ পূর্বে ঘটেছে বলেই মনে হয়। পাশের একটি ক্ষুদ্র কক্ষে গিয়ে দেখলেন গৃহতলে একটি স্ত্রীলোকের মৃতদেহ শয্যার উপর পড়ে আছে। মৃতদেহের পাশে একটি অনিন্দ সুন্দর গৌরবর্ণ শিশু খলবল করে শয্যার পাশে বেড়াচ্ছে ও ঘরের আড়া থেকে ঝুলে পড়া একগাছি মাকড়সার জালের অগ্রভাগে দোদুল্যমান একটি মাকড়সার দিকে হাত বাড়িয়ে ধরতে যাচ্ছে এবং আপন মনে হাসছে। ভাবগতিকে কর্ণপুর অনুমান করলেন কোনো ভীষণ মহামারীর আবির্ভাবে দু একদিনের মধ্যে গ্রাম জনশূন্য হয়ে গেছে। ঘরে ঘরে মৃতদেহ রাশি হয়ে আছে। সৎকারের মানুষ নেই, দেখবার মানুষ নেই। হয়তো যারা বেঁচে ছিল তারা গ্রাম ছেড়ে প্রাণ নিয়ে পালিয়েছে। কর্ণপুরকে দেখে শিশু এক গাল হেসে হাত বাড়াল। তার মা যে খুব বেশিক্ষণ মারা যায়নি এ দুটি বিষয়ে তার অনুমান হল। প্রথমত, এই ক্ষুদ্র শিশুটি ক্ষুৎপিপাসাক্রান্ত হয়ে পড়লে এতক্ষণ এমন হাসত না। কিছুক্ষণ পূর্বে তার মা জীবিতাবস্থায় তাকে স্তন্যপান করিয়েছে। দ্বিতীয়ত, মৃতদেহের এতটুকু বিকৃতি হয়নি। শিশুর মা যেন এইমাত্র ঘুমিয়ে পড়েছে। আসন্ন মৃত্যু ও ঘনীভূত বিপদের সম্মুখে পড়েও অবোধ শিশুর এই নিশ্চিন্ত হাসি ও খেলা দেখে কর্ণপুরের মনে হল বাল্যকালে অজয়ের তীরের বনে তিনি এক প্রকার পতঙ্গকে লক্ষ্য করতেন। সূর্যের আলোতে খেলা করবার অধীর আনন্দে সূর্যোদয়ের প্রাক্কালে কোথা থেকে রাশি রাশি এসে জুটত এবং খানিকক্ষণ রৌদ্রে উড়ে নিচে খেলা করবার পর
রৌদ্র বাড়বার সঙ্গে সঙ্গে আনন্দ নৃত্য শেষ করে মাটি ছেয়ে মরে থাকত। কর্ণপুরের মন মমতায় গলে গেল। তিনি তাড়াতাড়ি তাকে কোলে উঠিয়ে নিলেন। ঘটিতে জল ছিল। বাইরের ঘরে এসে গন্ডুস করে শিশুর মুখে ধরতে পিপাসার তাড়নায় সে আগ্রহের সঙ্গে উপরি উপরি বহু গন্ডুস জল খেয়ে ফেলল। তারপরে তিনি শিশুর মায়ের মুখে শুকনো ঘাস জ্বালিয়ে অগ্নি প্রদান করলেন। মাথার কাছে হাত রেখে বিষ্ণু মন্ত্র জপ করলেন। এইরূপে সংক্ষিপ্ত সৎকার কার্য শেষ করে তিনি শিশুকে নিয়ে সন্ধ্যার অন্ধকারে সেই বাড়ি থেকে বের হলেন। কর্ণপুর আবার পৈতৃক ভিটেতে ফিরে এলেন। শুধু ফিরে আসা নয়, তিনি এখন পুরো মাত্রায় সংসারী। জ্ঞাতি রসরাজের সঙ্গে দ্বন্দ্ব বিবাদ করে বিষয় সম্পত্তি ও ধান জমি কেড়ে নিয়েছেন। ব্রাহ্মণ অধমর্ণকে দুবেলা তাগাদা করেন। দুপুর রৌদ্রে উত্তরীয় মাথায় জড়িয়ে নিজের খেতে খেতে ধান বপনের তদারক করে ঘুরে বেড়ান। রুক্ষ বাড়িতে স্বহস্তে বহুদিন পরে ফল ফুলের চারা রোপণ করেন। কুড়িয়ে পাওয়া সেই শিশুটি এখন তার চোখের পুতুলি। তাকে একদণ্ড চোখের আড়াল করতে পারেন না। সমস্ত সকালটি সেই বহির্বাটিতে বসে শিশুকে পথের লোকজন, গুরু, শিবিকা যাত্রী, নববিবাহিত দম্পতি এইসব দেখিয়ে তাকে আমোদ দেন। লোকে আঙুল দিয়ে দেখিয়ে বলে, কর্ণপুরের কাণ্ড দেখো, তীর্থের পথ থেকে এক বন্ধন জুটিয়ে এনেছে। কৃত সম্পত্তি রসরাজ পাড়ায় পাড়ায় বলে বেড়ায়, মর্কট বৈরাগ্যের প্রকৃতি সম্বন্ধে চৈতন্য মহাপ্রভু যে উক্তি করেছেন তা কি আর মিথ্যা হবার? হাতের কাছে দেখে নাও প্রমাণ। শুভাকাঙ্ক্ষী বন্ধুলোকে কর্ণপুরের পুনরাগমনে আনন্দ প্রকাশ করেন। কর্ণপুর এসব কথা শুনেও শোনেন না। শিশু আজকাল ভাঙা ভাঙা কথা বলতে শিখেছে। তার মুখে আধো আধো বুলি শুনে তিনি 12 বছর পূর্বের অন্তর্হিত আনন্দ আবার ফিরে পান। তারও আগের কথা মনে হয়, যখন তার নববিবাহিতা পত্নী প্রথম ঘর করতে এসেছিল। পিতামাতা বর্তমানে প্রথম যৌবনের সেই সুখের দিনগুলো কত প্রভাতের বিহঙ্গ কাকলির সঙ্গে, কত পরিশ্রম ক্লান্ত মধ্যাহ্নে প্রিয়ার হাতের অন্ন ব্যঞ্জনের সুঘ্রাণের সঙ্গে, অবসন্ন গ্রীষ্ম দিনের শেষে উঠানের পুষ্পভারানত বাতাবি লেবু গাছটির সঙ্গে পুরনো দিনের কত হাসি আনন্দের স্মৃতি জড়ানো আছে। তারপরে তার পুত্রের জন্মোৎসব, স্বামী স্ত্রীতে মিলে কোলের শিশুকে কেন্দ্র করে কত সুখস্বর্গ গড়ে তোলা। আবার মনে হয় জীবনটাকে 20 বছর পিছু হটিয়ে দিয়ে কে যেন পূর্ব অভিজ্ঞতার পুনরাবৃত্তি করাচ্ছে। শিশুকে সামলে রাখাই দায়। অনবরত হামাগুড়ি দিয়ে দাওয়ার ধারে আসছে। হঠাৎ একবার অত্যন্ত ধারে এসে হাত পিছলে মুখ থুবড়ে নিচে পড়ে যেতে বসেছিল। তাড়াতাড়ি এসে কর্ণপুর ধরে ফেললেন। কি একটা বিপদ ঘটবার অজানা ভয়ে পতনোন্মুখ শিশুর অবোধ চোখ দুটি ডাগর হয়ে উঠেছে। এ নিজের ভালোও বোঝে না। এই ভাবনায় তার মন এই ক্ষুদ্র পাগলের দিকে অত্যন্ত আকৃষ্ট হয়। বন্ধন এমন করেই জড়ায়। ক্রমে ক্রমে কয়েক বছর কেটে গেল। শিশু এখন 7-8 বছরের বালক। তার দুষ্টুমির জ্বালায় কর্ণপুর দিনে রাত্রে এক দণ্ড শান্তি পান না। এখানকার দ্রব্য ওখানে নিয়ে গিয়ে ফেলে, কখন কি করে বসে। নিষিদ্ধ কাজ করতেই তার আগ্রহ সব থেকে বেশি। বর্ষার দিনে কর্ণপুর তাকে ঘরের মধ্যে বসিয়ে পড়ান। পড়তে পড়তে সে ছুটি নিয়ে অল্পক্ষণের জন্য বাইরে যায়। অনেকক্ষণ আসে না দেখে কর্ণপুর দাওয়ায় এসে দেখেন বালক অবিশ্রান্ত বর্ষণের মধ্যে উঠানের এ প্রান্ত থেকে ও প্রান্তে মহা খুশির সঙ্গে নেচে বেড়াচ্ছে। কর্ণপুর তিরস্কারের সুরে বলেন, ছি বাবা নীলু, দুষ্টুমি করো না, উঠে এসো। আদর করে বালকের নাম রেখেছেন নীলমণি। বালক বর্ষণধৌত সুন্দর মুখখানি উঁচু করে হাসি মুখে দাওয়ায় উঠে আসে। শাসন করতে কর্ণপুরের মন সরে না। মনে ভাবেন,
কোথায় ছিল এর পাত্তা? সেই সন্ধ্যাবেলা যদি উঠিয়ে না আনতাম, মুখে জলের গণ্ডূষ না দিতাম, তবে? মমতায় তার মন আর্দ্র হয়ে পড়ে। মুখে তিরস্কার করতে করতে বালকের সিক্ত কেশ মুছিয়ে শুষ্ক বস্ত্র পরিয়ে পুনরায় পড়াতে বসেন। আবার অন্যমনস্ক হলে কোন ফাঁকে সে বেরিয়ে পড়ে। কর্ণপুর পুঁথি থেকে মুখ তুলে বাইরে গিয়ে দেখেন সে 2 হাত জোর করে উঁচু করে খড়ের চাল থেকে পতনোন্মুখ এক বিন্দু জল ধরবার জন্য ঠায় দাঁড়িয়ে আছে। হাত ধরে আবার তাকে ঘরের মধ্যে টেনে আনেন। বালক ভালোভাবেই বোঝে বাবা তাকে কখনো মারবেন না। নিজ পুত্রের শোক কর্ণপুর একে পেয়ে ভুলেছিলেন। কেবল এক একদিন নির্জন দ্বীপ্রহরে তার মুখের হাসি দুরাগত করুণ সঙ্গীতের মতো মনে আসে। মনের ইতিহাসে এই বালকের সে অগ্রজ। রৌদ্রভরা দ্বীপ্রহরে সেই এসে তার দাবি জানায়। কর্ণপুর উঠে গিয়ে নিদ্রিত বালকের চুলগুলির মধ্যে আঙুল চালিয়ে দেন, মুখের দিকে চেয়ে থাকেন। শীঘ্রই কিন্তু বালককে নিয়ে তার বড় বিপদ হল। এত বেশি এবং এত বিনা কারণে সে মিথ্যা কথা বলে যে কর্ণপুর রীতিমতো বিপন্ন বোধ করতে লাগলেন। নানা রকমের মিথ্যা কথনের দোষ ও সত্যভাষণের পুরস্কার সম্বন্ধে বহু গল্প উপদেশ বলেও তাকে সংশোধন করতে পারলেন না। তার কাছে সে অনেক কথা আজকাল লুকোয়, আগে তা করত না। কর্ণপুর এতে মনে মনে কষ্ট পান। তাছাড়া তার বিরুদ্ধে নানা অভিযোগ প্রতিবেশীদের কাছ থেকে আসে। এ গাছের লেবু ও গাছের আম ছিঁড়ে এনেছে, অমুকের ছেলেকে মেরেছে। কর্ণপুর বসে বসে ভাবেন, কোন বংশের ছেলে, কি কুলগত স্বভাব চরিত্র নিয়ে জন্মেছে কে জানে। তাঁর আপন ছেলের বেলায় 11 বছরেও কোনো অভিযোগ তাকে শুনতে হয়নি, কিন্তু এ বালক তাকে একই মুশকিলে ফেলল। ধর্মবীরু সরল স্বভাব কর্ণপুর বালকের এইসব ব্যাপারে মনে মনে বড় ব্যথিত হন। তার ভবিষ্যৎ কি হবে ভেবে সময় সময় ভীত হয়ে পড়েন। বালক স্বভাবসুলভ চপলতা বলে উড়িয়ে দিতে গিয়েও মনে মনে অস্বস্তি বোধ করেন। ভাবেন, উঠোন তো মূল পত্তনেই চেনা যায়। কোন বংশের ছেলে ঘরে এলো, কি জানি গতিক কি দাঁড়াবে। অন্য সময় বসে বসে ভাবেন, তাঁর অবর্তমানে বালকের ভরণ পোষণের কি হবে। যদি মানুষ করে দিয়েও মারা যান, তাহলেও এমন একটা ব্যবস্থা করে দিতে চান যাতে তার ভবিষ্যতে সাংসারিক কষ্ট না ঘটে। কোন জমির কি ব্যবস্থা করবেন, কুশির ব্যবসা করলে কিরূপ উপার্জন হতে পারে ইত্যাদি চিন্তায় কর্ণপুর ব্যস্ত থাকেন। এক এক সময় হঠাৎ যেন আত্মবিস্মৃতি ঘটে যায়। বিষয় চিন্তা। মনে মনে ভাবেন, এসব কি এসে জুটল। সারাদিন একদণ্ড ইষ্টচিন্তা করতে পাই না। প্রৌঢ় বয়সে এই দুর্দৈব মন্দ নয়। প্রতিবেশী রঘুনাথ ভট্টাচার্য অভিযোগ করলেন, কর্ণপুরের পালিত পুত্র তাঁর বাড়ির ময়না পাখির খাঁচা খুলে পাখি উড়িয়ে দিয়েছে। বালক বাড়ি এলে কর্ণপুর জিজ্ঞাসা করলেন, নীলু, শুনছি তুমি নাকি ওদের পাখি উড়িয়ে দিয়ে এসেছ? বালক বলল, না বাবা, আমি না। একে অপরাধ লঘু নয়, তার ওপর তার মনে হলো এই মিথ্যা কথা বলছে। কর্ণপুরের ধৈর্যচ্যুতি হল। তাকে খুব প্রহার করলেন। তার বাবা তাকে মারবেন বালক এ ভাবেনি, কারণ বাবার হাতে কখনো সে মার খায়নি। তার চোখের সেই বিস্ময় ও ভয়ের দৃষ্টি উপেক্ষা করে কর্ণপুর তাকে হাত ধরে দরজার কাছে নিয়ে গিয়ে বললেন, যাও, বাড়ি থেকে বেরো, দূর হও। মিথ্যা কথা যে বলে তার স্থান নেই আমার বাড়ি। বালকের ভরসাহারা দৃষ্টি তাকে তীক্ষ্ণ তীরের মতো বিঁধল, কিন্তু তিনি দৃঢ় হাতে দরজা বন্ধ করে দিলেন। অর্ধদণ্ড পরে তার মন চঞ্চল হয়ে উঠল। তিনি বহির্দ্বার খুলে দেখলেন সেখানে বালক নেই। তার নাম ধরে ডাকলেন, কিন্তু উত্তর পেলেন না। বাড়ির এদিক ওদিক খুঁজলেন, কোথাও দেখতে পেলেন না। নিকটবর্তী প্রতিবেশীদের বাড়ি খুঁজলেন, কেউ তাকে দেখেনি। কর্ণপুর অত্যন্ত উদ্বিগ্ন হলেন। সন্ধ্যাকাল,
বেশি দূর কোথায় গেল? তিনি নিজের হাতে রন্ধন করতেন। বালক ভর্ৎসনা সহ্য করেছে, তার জন্য দু একটা সে যা খেতে ভালোবাসে এমন ব্যঞ্জন করবার কল্পনা করছেন। আজ রাত্রে মিষ্ট কথায় কি কি উপদেশ দেবেন ভেবে রেখেছিলেন। বালককে না পেয়ে তাঁর প্রাণ উড়ে গেল। তন্ন তন্ন করে পাড়ার সব বাড়ি খুঁজলেন, কেউ সন্ধান দিতে পারে না। রঘুনাথ ভট্টাচার্যের পুত্র শিবানন্দ তাঁর কাছে বৈদ্যক শাস্ত্র অধ্যয়ন করত। সে তাঁকে বলল, তিনি রন্ধন করুন, সে আর একবার ভালো করে সকল স্থান খুঁজছে। ইতিমধ্যে যদি বাড়ি ফিরে থাকে দেখবার জন্য বাড়ি ফিরে এলেন, কিন্তু কোথায় সে বাড়ি আসেনি। কি করবেন চিন্তা করছেন, এমন সময় শুনলেন উঠোনের পাশের গোশালার মধ্যে শিবানন্দ বারবার বালকের নাম ধরে ডাকছে। তাড়াতাড়ি গিয়ে দেখেন গোশালায় রক্ষিত তৃণরাশির ওপর বালক কখন ঘুমিয়ে পড়েছিল। শিবানন্দের ডাকাডাকিতে নিদ্রাজড়িত চোখে উঠে ব্যাপার কি ঘুমের ঘোরে হঠাৎ বুঝতে না পেরে অর্থহীন দৃষ্টিতে চারিদিকে চাইছে। কর্ণপুর তাকে হাত ধরে উঠিয়ে আনলেন, পরে খাইয়ে বিছানায় শুইয়ে দিলেন। অভিমানে বালক তার সঙ্গে অনেকক্ষণ কথা কইল না। বহু আদরের কথা বলে ও কাটোয়ার ফেনি বাতাসা কিনে দেবেন অঙ্গীকার করে কর্ণপুর তাকে প্রসন্ন করলেন। সেদিন রাত্রে কর্ণপুর মনে মনে ভাবলেন, কাল থেকে একে একটু একটু ভক্তিগ্রন্থ পাঠ করে শোনাই, তাহলে ক্রমে ক্রমে এই স্বভাবটা শুধরে যাবে। পরদিন থেকে তিনি তাকে অবসর মতো নানা ভক্তিগ্রন্থ পাঠ করে শোনাতে আরম্ভ করলেন। নরোত্তম ঠাকুরের প্রার্থনা মুখস্থ করিয়ে দিলেন। প্রতি সকালে উঠে বালককে তাঁর সম্মুখে আবৃত্তি করতে হয়। ভাগবত থেকে শ্রীকৃষ্ণের বাল্যলীলা পড়ে শোনান। সন্ধ্যার সময় বসে বালককে ডেকে বলেন, এই ঠান্ডা হয়ে বসো, একটা গল্প করি। পরে মাধবেন্দ্রপুরী উপাখ্যান বর্ণনা করেন। মহাভক্ত মানবেন্দ্রপুরী বৃন্দাবনে গিয়ে শৈল পরিক্রমা করে গোবিন্দকুণ্ডের বৃক্ষতলায় সন্ধ্যার অন্ধকারে নির্জনে বসে আছেন। এক গোপাল বালক এক ভাণ্ড দুগ্ধ নিয়ে এসে পুরীর সম্মুখে ধরে বলল, তুমি কারো কাছে কিছু চাও না কেন? বোধহয় সারাদিন উপবাসী আছো, এই ধরো দুধ। পুরী আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলেন, তুমি কি করে জানলে আমি উপবাসে আছি? বালক মৃদু হেসে বলল, গ্রামের মেয়েরা জল নিতে এসে তোমাকে দেখে গেছে, এখানে কেউ উপবাসী থাকে না, তারাই এই দুগ্ধভাণ্ড আমাকে দিয়ে পাঠিয়েছে। ভাণ্ড রইল, গরু দুয়ে এসে নিয়ে যাব। বালক চলে গেল, কিন্তু ভাণ্ড নিতে আর ফিরল না। রাত্রে পুরী স্বপ্ন দেখলেন, সেই বালক এসে নিকটবর্তী এক বনে তার হাত ধরে নিয়ে গিয়ে বলছে, দেখো পুরী, আমি বহুদিন থেকে এই বনের মধ্যে আছি। যবনের আক্রমণের ভয়ে আমার সেবক এইখানে আমায় ফেলে রেখে পালিয়ে গেছে, কেউ দেখেনি। শীত বৃষ্টি দাবানলে বড় কষ্ট পাই, তুমি আমার একটা ব্যবস্থা করো। অনেক দিন থেকে তোমার পথ চেয়ে বসে আছি, মাধব এসে কবে আমার সেবা করবে। মাধব পুরী মঠ স্থাপন করে সেখানে শ্রী গোপাল বিগ্রহ স্থাপন করলেন। পরের বছর নীলাচল থেকে মলয়চন্দন এনে বিগ্রহের অঙ্গে লেপন করে দেবেন ভেবে ঝাড়খণ্ডের পথে পুরী নীলাচল যাত্রা করলেন। যেতে যেতে রেমুনাতে এসে রাত্রিবাসের জন্য সেখানকার গোপীনাথ বিগ্রহের মন্দিরে আশ্রয় নিলেন। তখন রাত্রি অনেক হয়ে গিয়েছে, ঠাকুরের ভোগের সময় উপস্থিত। কথায় কথায় পুরী মন্দিরের পূজারীকে জিজ্ঞাসা করলেন, গোপীনাথের ভোগের কি ব্যবস্থা আছে? পূজারী বলল, গোপীনাথের ভোগের জন্য অমৃতকেলি নামক ক্ষীর দ্বাদশমুখ পাত্র ভরে সন্ধ্যার পরে দেওয়া হয়। অমৃত সমান তার আস্বাদ। গোপীনাথের ক্ষীর বলে তা প্রসিদ্ধ, অন্য কোথাও তা পাওয়া যায় না। কথা বলতে বলতে ভোগের শঙ্খ ঘণ্টা বেজে উঠল। পুরী মনে মনে ভাবলেন, অযাচিতভাবে কিছু ক্ষীর প্রসাদ পাওয়া যায় না, তাহলে কেমন আস্বাদ জেনে ঐরূপ ভোগ
বৃন্দাবনের মঠে শ্রী গোপাল বিগ্রহের জন্য ব্যবস্থা করি। ভাবতেই পুরীর মনে লজ্জা হল। শ্রী বিষ্ণু স্মরণ করে তিনি সেখান থেকে বের হয়ে গ্রামের হাটে এসে বসলেন। অযাচিত বৃত্তি পুরী বিরক্ত উদাস, অযাচিত পাইলে খান নহে উপবাস। রাত্রে গোপীনাথের পূজারী স্বপ্ন পান। গোপীনাথ স্বয়ং তাকে বলছেন, দেখো এই গ্রামের হাটে এক সন্ন্যাসী বসে আছে, তার নাম মাধবপুরী। তার জন্য একখণ্ড ভোগের ক্ষীর ধরার আঁচলে ঢাকা রেখে দিয়েছি। আমার মায়ায় তোমরা তা টের পাওনি। সে সারা দিন কিছু খায়নি। শীঘ্র মন্দিরের দ্বার খুলে নিয়ে গিয়ে তাকে দিয়ে এসো। পূজারী তখনই এসে দ্বার খুলে দেখল সত্যই বিগ্রহের ধরার আঁচলে একমাত্র ক্ষীর চাপা আছে বটে। কে এমন মহাভাগ্যবান পুরুষ যার জন্য স্বয়ং ঠাকুর ক্ষীর চুরি করেছেন? ক্ষীর পাত্র নিয়ে পূজারী গ্রামের হাটে এসে তাকে খোঁজ করে বের করলেন। মাধবপুরী একা অন্ধকার হাট চালাতে বসে বসে নাম জপ করছিলেন। পূজারী তাঁর হাতে ক্ষীরপাত্র তুলে দিয়ে পায়ের ধুলো নিয়ে বলল, ত্রিভুবনে তোমার সমান ভাগ্যবান পুরুষ নেই, পায়ের ধুলো দাও, উদ্ধার হয়ে যাই। তোমার জন্য স্বয়ং গোপীনাথ ক্ষীর চুরি করেছেন। বালক এক মনে শান্তভাবে শোনে। বারবার সে তাকে প্রশ্ন করে, বাবা, কৃষ্ণ কোথায় থাকেন? বৃন্দাবনে? প্রতিদিন এক প্রশ্নে বিরক্ত হয়ে কর্ণপুর বলেন, হ্যাঁ হ্যাঁ থাকেন। এরপর থেকেই সে সুর ধরে, বৃন্দাবন কোথায় বাবা? আমি বৃন্দাবনে যাব। কর্ণপুর ভাবলেন, এর কিছুই হচ্ছে না দেখছি, আমার পরিশ্রম সবই পণ্ড হচ্ছে। এ কিছুই বোঝে না, শুধু বাজে দুষ্টুমির দিকে ঝোঁক। বারবার তাগাদায় বালক কর্ণপুরকে বিরক্ত করে তুলল। কিছুদিন পরে দূর গ্রামে তার এক ধান ক্ষেতের কাজ ধরাবার জন্য কর্ণপুরের সেখানে যাওয়ার প্রয়োজন হল। আগে থেকেই ঠিক করেছিলেন, বালক যেমন দুষ্টু হয়ে উঠেছে, তাকে সঙ্গে নিয়ে গিয়ে চোখে চোখে রাখাই ভালো। এক কাজে দুই কাজ হবে। কর্ণপুর বললেন, চলো নীলু, আমরা বৃন্দাবনে যাই। উৎসাহে বালকের রাত্রে নিদ্রা বন্ধের উপক্রম হল। প্রতি রাত্রে সে জিজ্ঞাসা করে, যাবার আর কদিন বাকি? গন্তব্যস্থানে পৌঁছতে সন্ধ্যা হয়ে গেল। সেদিন রাত্রে শুয়ে সে কর্ণপুরকে বিরক্ত করে তুলল। আমি কৃষ্ণকে দেখতে যাব বাবা। কৃষ্ণ কোথায় গরু চড়ান বাবা? কাল সকালে উঠে যাব। পরদিন নিজের ধান খেতে যাবার সময় কর্ণপুর তাকে সঙ্গে করে নিয়ে গেলেন। ও ক্ষেত থেকে কিছু দূরে পথের ধারে বসিয়ে রেখে বললেন, এই এখানে চুপ করে বসে থাকো, কৃষ্ণ এই পথে যাবেন। উঠে এদিক ওদিক গেলে কিন্তু আর দেখতে পাবে না, চুপ করে বসে থাকো। সন্ধ্যার কিছু পূর্বে ক্ষেতের কাজ শেষ করে কর্ণপুর বালককে নিতে এলেন। তাকে দেখে সে মহা উৎসাহে বলল, দেখেছি বাবা, এইমাত্র কৃষ্ণ গরুর পাল চড়িয়ে নিয়ে ফিরে গেলেন। তুমি এতক্ষণ কোথায় ছিলে? তুমি দেখতে পেলে না? কর্ণপুর বুঝলেন নির্বোধ বালক গ্রামের রাখালদের গরুর পাল নিয়ে ফিরতে দেখেছে। বললেন, চলো বাড়ি চলো, আমি অনেক দেখেছি, তুমি দেখেছো তো, তাহলেই ভালো। তার পরদিন থেকে বালক প্রায়ই বাবার সঙ্গে মাঠে যায় ও পথের ধারে নির্দিষ্ট স্থানটিতে বসে থাকে। রোজই বাপকে অনুযোগ করে, কেন বাবা এখানে সন্ধ্যার সময় থাকো না? কেন দেখো না? কোনো কোনো দিন বলে, কাল আমার দিকে চেয়ে কৃষ্ণ বললেন, আয় না গরু চড়াবি। আমি তোমায় না জিজ্ঞাসা করে যেতে পারিনি, যাব বাবা কাল। প্রতিদিন এই এক কথা শুনে কর্ণপুরের মনে খটকা লাগল। বালক যেভাবে কথাগুলো বলে তাতে মিথ্যা কথা বলছে বলেও মনে হয় না। ব্যাপারটা কি? একদিন বালককে বললেন, এবার সে সময় যেন তাকে সে ক্ষেত থেকে ডেকে নেয়, তিনিও দেখবেন। সন্ধ্যার পূর্বে বালক ছুটে এসে উত্তেজিত কণ্ঠে বলল, শিগগির এসো বাবা, কৃষ্ণ আসছেন। কর্ণপুর বালকের পিছু পিছু
পথের ধারে গিয়ে দাঁড়ালেন। কোথাও কেউ নেই, মাঠের ধারে নির্জন পথ। কিন্তু বালক 2 হাত তুলে মহা উৎসাহে বলল, ওই দেখো বাবা, গরুর দল, ওই দেখো আসছেন। কর্ণপুর বললেন, কই কই? কোনো কিছুই তার চোখে পড়ল না। বালক বলল, এইবার দেখেছো তো বাবা, দেখেছো তো কত গরু? ওই দেখো কৃষ্ণ কেমন পোশাক পরে। কর্ণপুর বিস্মিত হলেন। বালকের দিকে চেয়ে দেখলেন সে কৌতূহলপূর্ণ দৃষ্টিতে উত্তেজিতভাবে জনশূন্য পথের দিকে চেয়ে আছে। ভাবলেন, এ মস্তিষ্ক বিকৃতির লক্ষণ নয় তো। হঠাৎ কিন্তু সেই নির্জন পথে কর্ণপুরের কানে গেল সত্য সত্যই যেন একদল গরুর সম্মিলিত পদশব্দ হচ্ছে, যেন অদৃশ্য একদল গরু কে তাড়িয়ে নিয়ে যাচ্ছে, এবং সঙ্গে সঙ্গে একটা অদৃশ্য বাঁশির তান তার সামনের পথ দিয়ে এক টানা বেজে চলেছে। খুব মৃদু বটে, কিন্তু বেশ স্পষ্ট। অপূর্ব মধুর তান, জীবনে সেরূপ কখনো তিনি শোনেননি। কর্ণপুরের সর্বশরীর শিউরে রোমাঞ্চিত হয়ে উঠল। বাঁশির সুর একটানা বাজতে বাজতে দূর থেকে দূরে চলে যেতে লাগল। ক্রমে দূরে, আরও দূরে গিয়ে আমশিমুলের বনের প্রান্তে মিলিয়ে গেল। বালক বলল, দেখলে বাবা, আমি বুঝি মিথ্যা কথা বলি? কর্ণপুর চিত্রার্পিতের ন্যায় দাঁড়িয়ে রইলেন।